স্পিচ ডিলে এর কারণগুলা কি কি আসলে? তো স্পিচ ডিলে যেহেতু হচ্ছে ডেভেলপমেন্টের একটি অংশ এবং শিশুর অন্যান্য মাইলস্টোন যেমন হচ্ছে মোটর মাইলস্টোন বা সেন্সরি মাইলস্টোন, তার গ্রস মোটর মাইলস্টোন, সবকিছুর মতোই স্পিচ ডিলেও হচ্ছে মাইলস্টোনের একটি অংশ। এটি অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ থাকতে পারে শ্রবণ শক্তির সীমাবদ্ধতা, অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এই ক্ষেত্রে আমরা প্রথমেই কোনো বাচ্চার যদি প্রথমবার অ্যাসেসমেন্টে আসে, সেই ক্ষেত্রে আমরা তাকে হচ্ছে হিয়ারিং যে টেস্টগুলা সেগুলা করার জন্য আমরা অ্যাসেসমেন্টে পাঠাই। দ্বিতীয় যে কারণ হতে পারে সেটি হচ্ছে যে বিভিন্ন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেমন অটিজম হতে পারে, কমিউনিকেশন ডিসঅর্ডার হতে পারে, এরকম বিভিন্ন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তৃতীয়ত বিভিন্ন ধরনের সিনড্রোমিক ডিসঅর্ডার, যেমন ডাউন সিনড্রোম বা অন্য রকমের যে জেনেটিক ডিসঅর্ডার গুলো আছে, সেই সিনড্রোমের কারণে তার বাকশক্তির যে প্রতিবন্ধকতা সেটি থাকতে পারে। চতুর্থ হতে পারে গর্ভকালীন বিভিন্ন জটিলতা, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থাকালীন সময় যদি বাচ্চার বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়, সেটি একটি কারণের কনসিকুয়েন্স হিসাবে বাচ্চার স্পিচ ডিলে বা বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমের কনসিকুয়েন্স হিসাবে সেই স্পিচ ডিলে থাকতে পারে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অংশ যে হচ্ছে স্টিমুলেশনের অভাব, অর্থাৎ বাচ্চার কথা বলার শিক্ষা বা দক্ষতা অর্জন করতে গেলে পিতামাতা পরিবারের সদস্যদের যতটুকু এফোর্ট বা চেষ্টা দেওয়া উচিত, সেটি আসলে অনেক সময় বাচ্চার পিতামাতা বা পরিবারের সদস্যদের দেওয়া হয়ে ওঠে না, বা স্ক্রিন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে বাচ্চারা অনেক বেশি মোবাইল বা ট্যাব যদি তারা দেখে, টেলিভিশন যদি দেখে, অনেক সময় স্পিচের যে স্টিমুলেশন গুলা বা ল্যাঙ্গুয়েজের জন্য যে স্টিমুলেশন গুলা দরকার ছিল, সেটি যদি তারা নির্দিষ্ট সময় যদি না পায়, সেই ক্ষেত্রেও স্পিচ ডিলে থাকতে পারে। এবং এখন কথা বলবো স্পিচ ডিলের চিকিৎসা বা ম্যানেজমেন্ট নিয়ে। প্রথমে আমি বলতে চাই, স্পিচ ডিলে যেহেতু অন্যান্য ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মতোই একটি অংশ, তো অন্যান্য মাইলস্টোনের মতোই আসলে আমাকে খুব বেশি ধৈর্য সহকারে এবং সেটাকে খুবই অবজারভেশন করে সেটাকে আমাকে যে নির্দিষ্ট দিক নির্দেশনা ফলো করে আমাকে আসলে আগাতে হবে। প্রথম আমরা যে কথা বলি সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন এবং আর্লি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যত দ্রুত সেটাকে ডায়াগনোসিস করবেন, যত দ্রুত আপনি সমস্যাটি অনুধাবন করতে পারবেন, তত দ্রুত আসলে সেই সমস্যা সম্পর্কে আমরা আসলে সেই চিকিৎসাটা আরো সহজ হবে আমাদের জন্য, বা আমরা জিনিসটাকে আরো সহজে হ্যান্ডেল করতে পারবো। তো প্রথমেই হচ্ছে, যদি বাচ্চার স্পিচের বিভিন্ন মুখমণ্ডলের কোনো সমস্যা থাকে, অর্থাৎ তার ফেসিয়াল কোনো ডিফর্মিটি, তার সফট প্যালেট হার্ড প্যালেটে কোনো প্রবলেম, আর্টিকুলেশন লেভেলের কোনো আর্টিকুলেশন রিলেটেড কোনো অর্গানের প্রবলেম, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট থাকতে পারে, এই প্রবলেমগুলো আমরা সলভ করব। দ্বিতীয়ত, তার যদি শ্রবণ শক্তির কোনো সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকে, সেটা ম্যানেজ করার চেষ্টা করবো এবং সেটা রিলেটেড যে কাজগুলো আমাদের করা দরকার সবগুলো আমরা সেই স্টেপসগুলো নিব। তৃতীয়ত হচ্ছে অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো যদি থাকে, সেগুলো ডায়াগনোসিস করা এবং সেটি রিলেটেড তার যে অন্যান্য সিমটমস গুলো আছে সেগুলো আমরা আগে অ্যাড্রেস করব এবং সেগুলো ম্যানেজমেন্ট গুলো করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যানেজমেন্ট, সেটি হচ্ছে স্পিচ থেরাপি, অর্থাৎ একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্ট দ্বারা সেটিকে হচ্ছে আমরা সেই বাচ্চার বা হচ্ছে যে বাচ্চার সমস্যা বা আপনার বাচ্চার ডিমান্ড অনুযায়ী, তার নিড অনুযায়ী একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্ট দ্বারা হচ্ছে সেটিকে হচ্ছে আমরা আগে সেটিকে সেই থেরাপিস্ট দ্বারা তার চিকিৎসার পদ্ধতিগুলো আমরা ফলো করব এবং সেটা যতদিন প্রয়োজন, যত যে স্টেপগুলো আছে সবগুলো আমরা তার পরামর্শ অনুযায়ী, তার গাইডলাইন অনুযায়ী ফলো করব। এবং অবশ্যই ধৈর্য সহকারে সেই যে স্টেপগুলো সেগুলোকে ফলো করতে হবে। পরিবারের সদস্যদের একটি ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পিতামাতার ভূমিকাটি অনেক গুরুত্বপূর্ণ। সবসময় তার সাথে কমিউনিকেশন রাখা, তার সাথে কথা বলার চেষ্টা করা। অনেক সময় আমরা অনেক টয় দিয়ে কথা বলি, অনেক ফ্ল্যাশ কার্ড দিয়ে কথা বলানোর চেষ্টা করা হয়, অনেক সময় ফেশিয়াল অনেক এক্সারসাইজ থাকে, অনেক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ থাকে, অনেক ধরনের ব্রিদিং এক্সারসাইজ থাকে। হ্যাঁ, সবগুলা জিনিস আসলে বাচ্চাদেরকে বা ফ্যামিলি মেম্বারদেরকে শিখিয়ে দিয়ে সেগুলো আসলে স্পিচ থেরাপির অংশ হিসাবে ইনক্লুড করে একটা ব্রড স্পেকট্রাম বা ব্রড আমব্রেলার মতো একটা স্টেপগুলো ফলো করে আমরা আসলে সেই স্পিচ থেরাপির গাইডলাইনগুলো ফলো করি। এবং সেই সবগুলা স্টেপই প্রথম থেকে যা যা ম্যানেজমেন্টের স্টেপগুলো আমি বললাম সবগুলাই হওয়া উচিত আসলে একজন বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশনা অনুযায়ী। সে হতে পারে একজন পেডিট্রিশিয়ান বা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট এবং চাইল্ড সাইকোলজিস্টের হেল্পও আমরা নিতে পারি। সেটা অবশ্যই অভিজ্ঞ এবং দক্ষ হাত দ্বারা যাতে হতে পারে। এবং এই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে পিতামাতার ধৈর্য। অর্থাৎ সবসময় আমি একটা কথা বলি
যখনই কোনো শিশুরা আসলে বা ডেভেলপমেন্টাল প্রবলেম বা যে কোনো প্রবলেমই হয় আসলে পিতামাতার মেন্টাল হেলথটা ভালো হওয়াটা খুব বেশি জরুরি। এখানে আপনি কনসার্ন থাকবেন কিন্তু ওরিড হওয়া যাবে না। অর্থাৎ ওরিড হলে আপনি যে অ্যানশাস হয়ে যে ডিসিশনগুলো নেবেন সেটি আসলে আপনি তখন নিতে পারবেন। তো আপনার মেন্টাল হেলথের যে সুস্থতা স্টেবিলিটি সেটি আসলে অনেক বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনারা ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে সেই প্রবলেমটি অ্যাড্রেস করবেন এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাদের যে প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করে এবং তার দিক নির্দেশনা অনুযায়ী চলবেন। এই ছিল আজকে আমার স্পিচ ডিলে নিয়ে আমার সম্পূর্ণ বক্তব্য। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।